9 মাস পর আমার একটা ছেলে হয়, খুব সুন্দর। শিমুল খুব খুশি আমার ছেলে হওয়ার। এবার শুনুন আমার আপুর কথা। আমার দোকানটা খুব ভালোই চলছে। ডিভোর্স পেপার যখন হাতে পেয়েছিলাম একটুও খারাপ লাগে, কারণ ও না দিলেও পরের মাসে আমি দিয়ে দিতাম। আল্লাহ একটা জানোয়ারের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছেন। ও যদি আমার বোনের সাথে এসব কুকাজ না করে বাহিরের কোনো মেয়ের সঙ্গে করতো, মনকে বুঝ দিতে পারতাম একটা উপযুক্ত মেয়েকে ঘরে রাখা। দয়া করে কেউ কখনো নিজের উপযুক্ত বোনকে নিজের সংসারে আনবেন না। আমি ওই জানোয়ারটাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করতাম, কিন্তু প্রতিদান স্বরূপ এই পেয়েছি আমি। জানোয়ারটাকে ছেড়ে আসার একটা বছর পার হলো। মাকে মাসে মাসে টাকা পাঠাই। মেজো বোনটার একটা মেয়ে হয়েছে, তার জন্য মাসে মাসে কিছু দেয়, কিন্তু তাদের সাথে আমি দেখা করি না। আমার পাশের দোকানটা একটা সনি টিভি শোরুম, ওখানে এসি, টিভি সামগ্রী, ইলেকট্রনিক্স এর জিনিস ওরা সেল করে। তাদের সাথে সম্পর্ক আমার ভালো। দোকানটা আমার সামনাসামনি ছিল। ইদানিং একটা পুরুষ 42-এর মতো বয়স, তাকে আমি আগে দেখিনি, কিন্তু দেখি আমার সামনে দোকানটার ক্যাশে বসে থাকে আর তিনি দরজা। বিষয়টা আমি তেমন আমলে নেই। প্রায় সময় তিনি আমার দিকে তাকিয়ে থাকে। একদিন দোকান খোলার সময় ওই দোকানের একটা ছেলেকে জিজ্ঞেস করি, ইদানিং যে লোকটা বসে থাকেন উনি কে হন? তখন তিনি বলেন শোরুমটা ওনার টাকা দিয়ে চলে, কিন্তু উনি দেশের বাহিরে থাকেন। দেশে এসেছে 2 বছর পর। উনি দেশে আসলে মাঝে মাঝে বসেন। এদিকে আমার দোকানে কিছু মাল কিনতে হবে, আমার কাছে তেমন টাকা নেই। আমার মেজো বোনের জামাই আমাকে ধার হিসেবে 2 লাখ টাকা দিল। এই টাকা দিয়ে আমি আর অনেক মালামাল তুললাম। এবার শুনুন পাপিষ্ট ছোট বোনের কথা। বাচ্চা হওয়ার পর ভালো আছে, কিন্তু আত্মীয় স্বজনদের কাছে মুখ দেখাতে পারি না, সেটা শ্বশুর বাড়ি কিংবা বাপের বাড়ি। সবাই বলে বোনের সংসার ভেঙে আমি সংসার করছি। আমার টাকা পয়সার অভাব নেই, কিন্তু সুখের বড্ড অভাব। আমার সব আছে, কিন্তু মানসিক শান্তি নেই। আমার মা আমার সাথে কথা বলে না। মেজো আপা বলে দিয়েছে তার সাথে যেন কখনো যোগাযোগ না করি, কিংবা তার বাড়িতে যেন না যায়। আমিও যাওয়ার চেষ্টা করিনি কখনো। শিমুলকে বাচ্চা উপহার দিয়েছি, সেই বাবদে আমি তার থেকে বাড়িটা আমার নামে লিখিয়ে নিয়েছি। ইদানিং খেয়াল করি আমার বাচ্চাটা একটু অন্যরকম। একটু শব্দ হলে কিংবা কোনো আওয়াজ হলে বাচ্চা আমার সেদিকে তাকায় না। আর 5-10টা বাচ্চার মতো তার আচরণ না। সে তেমন কান্নাও করে না, মুখ দিয়ে কোনো শব্দও করে না। ডাক্তার দেখাই, ডাক্তার বলে মনে হয় বোবা হবে। তারপরেও দেখেন অনেকের বয়সের সাথে সাথে পরিবর্তন হয়। দিন যায় মাস যায়, ছেলে আমার নর্মাল হয় না। অনেক ডাক্তাররা চিকিৎসা দেওয়ার পরেও ডাক্তাররা বলে দিয়েছে সেই স্পেশাল চাই। কি আর করার, আমি হতভাগ্য মা, মেনে নিতে পারি না। বিভিন্ন হুজুর কবিরা ঝাড়ফুঁক করাই। আসলে যে জন্মগতভাবে এমন, আল্লাহ না চাইলে সে কখনো স্বাভাবিক বাচ্চা হতে পারে না। সবাই বলে এগুলো নাকি আমার বোনের অভিশাপ, মেনে নিতে পারি না। বিভিন্ন হুজুর কবিরা ঝাড়ফুঁক করায়, কিন্তু লাভ হয় না। আসলে যে জন্মগতভাবে এমন, আল্লাহ না চাইলে সে কখনো স্বাভাবিক বাচ্চা হতে পারে না। সবাই বলে এগুলো নাকি আমার বোনের অভিশাপ, কিন্তু আমি এগুলো বিশ্বাস করি না। কারণ পাছে লোকে অনেক কিছুই বলে, তাদের কথা বিশ্বাস করতে নেই। আর আমিও করি না। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না। বাচ্চাটা আমার এভাবেই বড় হতে লাগলো, আর আমিও দ্বিতীয় বাচ্চার জন্য চেষ্টা করতে লাগলাম, কিন্তু হচ্ছিল না। এর মধ্যে আমার স্বামী শিমুলের কাশির সাথে রক্ত যেতে লাগলো হঠাৎ করে। আমি মনে করেছি এমনি, সে শুধু ডাক্তার দেখিয়ে ওষুধ আনে, কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষা করে না। দিন যায় মাস যায়, সমস্যাটা বাড়তেই থাকে। তারপরে একদিন সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে অনেকগুলো টেস্ট দেয়। টেস্টগুলোতে ধরা পড়ে খাদ্যনালীতে ক্যান্সার হয়েছে তার। রিপোর্টটা দেখার পর আমার পায়ের নিচের মাটি সরে যায়। আমি আবার ওই মাসে গর্ভবতী হই। এ যেন মরার উপর খাড়ার ঘা। একদিকে তার চিকিৎসার জন্য দৌড়ানো, অন্যদিকে আমার গর্ভকালীন সময়। তার কাছে ক্যাশ টাকা যা ছিল সব শেষ করে ফেলেছে। অবশেষে একটা জমি বিক্রি করি, আর আমার বাচ্চা যেন এবার সুস্থ হয়, তাই আমি কোনো কিছুতেই কমতি রাখি না। ভালো ভালো খাই, ভালো ভালো ডাক্তার দেখাই, ভিটামিন নেই, ঝাড়ফুঁক করি, হাতে গলায় তাবিজ, যাতে একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে পারি। এবার শুনুন আমার বড় আপুর কথা। আমার দোকানের সামনের লোকটা একদিন আমার দোকানে আসে, সাথে আরো কয়েকজন লোক। তারা বিয়ের বাজার করতে এসেছে, তাই কসমেটিক্স কিনতে এসেছে। সেদিন আমার খুব লাভ হয়। এরপর থেকে লোকটা প্রায় আমার দোকান থেকে এটা সেটা কিনতো। 2 দিন পর পর ওই লোকটা অনেকগুলো কাস্টমার নিয়ে আসতো আমার দোকান থেকে বিয়ের কসমেটিক্স কেনার জন্য। তো লোকটার সাথে সম্পর্কটা আমার সহজ হয়, টুকিটাকি কথা হয়। তার স্ত্রী বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যায়, তাও 7 বছর আগে, এখনো বিয়ে করেনি। ও মা, একদিন লোকটা আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়। আমার বাড়ির ঠিকানাটা কিভাবে পায় সেটা আমি জানি না, কিন্তু আমার মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেয়। আর লোকটা আমাকে দেখার জন্য দোকানে বসে থাকতো। আমি বিয়ে করতে চাই না, কারণ আমি কোনো পুরুষদের আর বিশ্বাস করতে ইচ্ছে করে না। তিনি সিঙ্গাপুর চলে গেলেন। তিনি ছিলেন সিঙ্গাপুর প্রবাসী। এরপর তার বিষয়টা একদম মাথা থেকে চলে যায় আমার। একদিন রাত 3টার দিকে আমার ফোনে একটা কল আসে, বিদেশি নাম্বার। রিসিভ করি, তখন তিনি পরিচয় দেয় তিনি আসলাম। তিনি দিনের পর দিন আমাকে কল দেয়, আমি রিসিভ করি না। এভাবে কেটে যায় 1 বছর। তারপরেও তিনি আমাকে কল দিতেন আস্তে আস্তে, এবং আমি এক পর্যায়ে তার সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে যাই। আমাদের বিয়েটা মোবাইলে হয়। তিনি 3 মাস পর দেশে আসবেন। আমাকে পাসপোর্ট করতে বললেন। আমি পাসপোর্ট কপি সহ কাবিন এবং প্রয়োজনীয় সবকিছু তাকে এক লোকের মাধ্যমে বিদেশে পাঠাই। তিনি সাথে সাথে আমার ভিসা লাগিয়ে ফেললেন এবং 3 মাসের মধ্যে দেশে আসলেন আমার ভিসা নিয়ে। এবার শুনুন পাপিষ্ট আমার কথা। আল্লাহর অশেষ রহমতে আবার আরেকটা পুত্র সন্তান জন্ম দিলাম, কিন্তু আমার স্বামীর অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপতর হতে লাগলো। শেষে তিনি আরো 2টা জমি বিক্রি করে ভারতে গেলেন ক্যান্সারের চিকিৎসা করাতে। 1 বছর থাকবেন সেখানে। এবার শুনুন আমার বড় বোনের কথা। এদিকে আসলাম আসার আগের দিন আমি দোকান বন্ধ করে আমাদের বাড়িতে চলে যাই। আসলাম দেশে আসার 3 দিন পরই আমাকে 80 জন বরযাত্রী নিয়ে তুলে নিয়ে যায়। ছোটখাটো একটা অনুষ্ঠান হয়, কিন্তু ঝাঁকজমকপূর্ণ কিচ্ছু ছিল না। এটা দুজনেরই দ্বিতীয় বিয়ে। তাদের বাড়িতে যাওয়ার পর সবাই আমাকে দেখতে আসে। সালাম করতে করতে কোমর শেষ। সালামে 9000 টাকা পেয়েছি, আর সব মিলিয়ে 7 ভরির মতো গহনা পেয়েছি।
পেয়েছি। রাতের বেলা আমাকে বাসর ঘরে দেওয়া হলো, পরনে লাল রঙের একটা শাড়ি। আয়নাতে নিজেকে দেখে লজ্জা পেয়ে যাচ্ছি আমি। মনে হচ্ছে এটা আমার প্রথম বিয়ে, আর আমি 17 বছরের একটা যুবতী। আসলাম আমার হাত ধরে একটা কথা বলেছে, আমাকে ছেড়ে কোথাও যাবে না। আগের জন আমাকে ছেড়ে মাটির নিচে চলে গেছে, খুব কষ্টে সেই সুখ সামলেছি। যদি তুমিও আমাকে ছেড়ে চলে যাও, এই কষ্ট আমি সইতে পারবো না। অতীতে সব ভুলে আমরা দুজন দুজনের মাঝে ডুবে গেলাম। আমাকে দেখে আমার শাশুড়ি ভীষণ খুশি। আমার একটা বড় যা আছে আর একটা ননাস, তারা 2 ভাই 1 বোন। আমার জামাই সবার ছোট, মেজো হলো আমার ভাসুর, আর ননাস বড়। সবাই ভীষণ ভালো। সকালে আমি রান্না শুরু করে দিলাম চিংড়ি মাছ, গরুর মাংস, সবজি, ডাল, বেগুন ভাজা, আরো কত কিছু। এবার শুনুন পাপিষ্ট আমি ছোট বোনের কথা। আমি আরেকটা সন্তান জন্ম দিয়েছি। আমার ছোট বাচ্চাটাও বড়টার মতো স্পেশাল চাইল্ড। আমার স্বামী ভারতে গেছে ক্যান্সারের চিকিৎসার জন্য। আমি যেতে পারিনি কারণ আমি সদ্য সন্তান প্রসব করেছি। ছোট বাচ্চাও স্পেশাল। এই দুঃখ আমি কোথায় রাখি? আমার দুটো বাচ্চাই স্পেশাল। এদিকে 6 মাস যাওয়ার পর ওই টাকা শেষ হয়ে যায়, কারণ ক্যান্সারের চিকিৎসা খুব ব্যয়বহুল। তখন 7 মাস পর শিমুল আবার দেশে আসলো। এসে আমাকে বলল যে ওর কিছু জায়গা বিক্রি করবে। আবার জায়গা বিক্রি করে প্রায় 25 লাখ টাকার মতো পেল। আবার সে 25 লাখ টাকা নিয়ে সে আবার ভারতে রওনা দিল। এবার তার কিডনি একটা ড্যামেজ হয়ে গেল। সে 25 লাখ টাকা ব্যয় করে আবার নতুন একটা কিডনি শরীরে সংযোজন করলো। আসলে শিমুল বেঁচে থাকতে চেয়েছে। সে বলেছে আমার সব সম্পত্তি বিক্রি করে হলেও আমি বেঁচে থাকতে চাই। আর আশেপাশের মানুষ সব সময় বলে আমার বোনের অভিশাপ নাকি আমার সংসার এমন হয়েছে। আমি তা কখনোই বিশ্বাস করি না, আসলে বিশ্বাস করতেও চাই না। বাচ্চাদের চিকিৎসা, শিমুলের চিকিৎসা করতে করতে প্রায় সব সম্পত্তি বিক্রি করে দেওয়া হয়। এর মধ্যে শিমুল তার মায়ের চিকিৎসার জন্য জায়গা বিক্রি করে 10 লাখ টাকা দেয়, কারণ তার মায়ের হার্টের সমস্যা হয়েছিল। গজব নেমেছিল আমাদের উপরে। এবার শুনুন আমার বড় বোনের কথা। দেখতে দেখতে সংসার জীবনে 2 বছর পার করে ফেললাম। আসলে আমি এত ভালো পরিবারে বউ হয়ে এসেছি যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার শাশুড়ি যা আমাকে চোখে হারায়, আমার যা যেন একজন মাটির মানুষ। কিন্তু আফসোস বিয়ে 17 বছরেও একটা বাচ্চা হয়নি। অথচ এটা নিয়ে পরিবারে কোনো আক্ষেপ নেই। উল্টো আমার যা মন খারাপ করলে সবাই বলে আল্লাহ না দিলে কি করার আছে। বাচ্চা, শাশুড়ি, যা, ভাসুর সবাই নিয়ে হাসি খেলে আনন্দেই যাচ্ছে আমার দিন। এর মধ্যে আমি আমার স্বামীকে কোনো অবিবাহিত কোনো বান্ধবী কিংবা আমার আত্মীয় কারোর সাথে কথা বলতে দেই না। মোট কথা কড়া নজরদারিতে রাখতাম তাকে, কিন্তু বুঝতে দিতাম না। একদিন আমার মা দেশ থেকে কল করে, আমি কল ব্যাক করি, জিজ্ঞেস করি কেমন আছো। তখন আমাদের প্রয়োজনীয় সব কথা বলে শেষ করার পর মা আমাকে বলে জানোস মা, শিমুল মারা গেছে। আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন মা তাদের সব কিছু আমাকে বলে। তখন আমি মাকে বলি মা, আমি শিমুল আর শিমুলের বউকে মাফ করে দিয়েছি। ওদের প্রতি কোনো রাগ বা অভিযোগ আমার নেই। তারপর মাঠ থেকে শিমুলের বউয়ের নাম্বার নেই। শিমুলের বউ বলছি এই কারণে তাকে আর ছোট বোন বলার ইচ্ছে আমার নেই। তারপর একদিন সময় করে আমি ওকে কল দিই, রিং 2 বার হতেই রিসিভ করে। আমি হ্যালো বলতেই ও কান্না করে আমাকে বলে আপা আমাকে মাফ করে দিস, আমার ভুলের জন্য আমি মাপ চাই আপারে, আমার জীবন শেষ। আমি বললাম আমি তোকে মাফ করে দিয়েছি, বিশ্বাস কর তুই যদি এই কাজটা না করতি তাহলে এত ভালো শ্বশুর শাশুড়ি পেতাম না। ওখানে আমাকে শ্বশুর বাড়ি কেউ তেমন দেখতে পারতো না শিমুল ছাড়া, তাই আলাদা থাকতাম। দেখ আমার কারো প্রতি অভিযোগ নেই, উল্টো তোদের প্রতি আমি কৃতজ্ঞ। তোরা যদি এই কাজ না করতি তাহলে বল আমি কি আজ সিঙ্গাপুরে থাকতাম, এত ভালো স্বামী পেতাম, 2টা সন্তান পেতাম না। শিমুলকে আল্লাহ জান্নাত দিক, কারণ তোদের জন্য আজ আমার জীবনে এত সুখ। তোর বাচ্চারা কেমন আছে কোনো রকম। আমি বললাম আচ্ছা ভালো থাকিস, আমাকে আর কল দিস না কখনো, আর আমি তোর বাচ্চাদের জন্য 10,000 টাকা দিব এই মাসে। আল্লাহ হাফেজ। এই বলে ফোন কেটে দিলাম আর আল্লাহর দরবারে শুকরিয়া জানালাম যে আল্লাহ তুমি যা করো ভালোর জন্য করো। এবার শুনুন পাপিষ্ট আমি ছোট বোনের কথা। আমার এই অভিশপ্ত জীবনে আমি কিভাবে চলবো 2টো বাচ্চা নিয়ে বুঝতে পারছিলাম না। আমি আমার 2 রুমের ঘরটাতে একটা ব্যাচেলার ভাড়া দিই। তার সাথে আমার মাস কয়েক পর প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে এবং তার সাথে বহুবার শারীরিক সম্পর্কও হয়। লোকটা বিয়ে করবে বলে আমাকে বছরের পর বছর ঘোরাতে থাকে। একটা সময় তাকে বাধ্য করি আমাকে বিয়ে করার জন্য এবং আমাদের বিয়েও হয়। সে যা কামাই করতো আমাকে দিত। 1 বছর সংসার করার পর সে আমাকে রেখে পালিয়ে যায়। তার বাড়ির যে ঠিকানা ছিল সেটাতে খবর নিয়ে জানতে পারি সে আমাকে ভুল ঠিকানা দিয়েছে। এরপর সে আর আসেনি। জীবন থেকে অনেকগুলো বছর চলে যায়। বড় আপা সাহায্য করে আমার মাঝে মাঝে, আর আমি প্রতিবন্ধী সন্তান দুটোকে নিয়ে আছি কোনো রকম। আমার পাপ আমাকে ছাড়েনি। ভুলেও আমার মতো ভুল কেউ করবেন না।